আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিদেশি বড় গল্পের ৮ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। চৌধুরী বিলের ড্রয়িং টেবিলে যেন হঠাৎ নিস্তব্ধ নেমে এলো। প্রতিটা মানুষ তাকিয়ে রইল আমার চৌধুরীর ঠোঁট থেকে ঝরে পড়া প্রতি শব্দের অপেক্ষায়। রওশনারা মনে মনে টের পায় কিছু একটা এমন বলবেই যা তিনি শুনতে চাননি। নিবিড় চৌধুরী যে রুমে চলে গিয়েছেন এখনও ফিরেননি। আমান চৌধুরী দীর্ঘ নীরবতা শেষে ধীর স্থির সুরে কঠিন সিদ্ধান্তই গুজব তুললেন। আমি মৌতাকে কোথাও যেতে দিব না, এই বাড়িতেই থাকবে। এখানে থেকে যদি পড়তে পারে তাই করবে, আর না পারলে নাই করুক। মুহূর্তে যেন মেঘলা আকাশ মেঘে পড়ল রোশনারার হৃদয়ের ওপর। একটুখানি আশা নিয়ে যেইটুকু পথ পাড়ি দিয়ে তিনি এসেছিলেন সব যেন ভেঙে চুরমার হয়ে গেল আমান চৌধুরীর কথায়। যদিও তিনি আন্দাজ করেছিলেন এমনটাই হবে, তবুও আশার বালুচরে কিছুক্ষণ হাঁটতে চেয়েছিলেন। মৌতাকে সামান্য আশ্বাস দিতে চেয়েছিলেন যে কেউ অন্তত পাশে আছে, কিন্তু এখন সে আশ্বাসটা যেন নিজের বুকটাই বিষ হয়ে ফিরে এলো। নিরীপ চৌধুরীকে এগিয়ে আসতে দেখে দেখা গেল, কিন্তু রওশনারার মনে কোনো আশা নেই যে ফিরে এসে বাবার কথার বিরুদ্ধে কিছু বলবে। কিন্তু হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো নিবিড় চৌধুরীর প্রতিবাদী কণ্ঠ। বাবা, তুমি আমাদের ভালো চাও সেটা আমি জানি। তোমার প্রতি সিদ্ধান্তে আমাদের জন্য মঙ্গল ছিল, এখনও হয়তো আছে, কিন্তু আমার মেয়েটার জীবন কেন এভাবে আটকে থাকবে? ও কি নিজের মতো করে একটু বাঁচার সুযোগ দিতে পারি না আমরা? বছরের পর বছর বাবার ছায়ায় থাকা সেই নিবিড় চৌধুরী আজ যেন একবার নিজের মেয়ের জন্য দাঁড়িয়েছে বুক টান করে। আমি চাই আমার মেয়ে একটা সুন্দর জীবন পাক, নিজেকে গড়তে পারুক, নিজের মতো কিছু করুক। এই চার দেওয়ালের মধ্যে তো ওর সব কিছুই নয়। এটা যদি না বুঝি তাহলে বাবা হয়ে আমি কোথায় দাঁড়াই? শাহানার চোখে জল, সাদিয়ার সিমিও নীরব হয়ে তাকিয়ে আছে। কেউ ভাবতেই পারেনি এমনটা হবে। আমান চৌধুরী অবাক বিষণ্ণ নিয়ে তাকিয়ে রইল ছেলের দিকে। বেশ কিছুক্ষণ পরে নিজেকে সামলিয়ে তিনি কণ্ঠের অভিমান মিশিয়ে উত্তর করলেন, এখানে কি সুন্দর জীবন না? নিবিড় চৌধুরী শান্ত গলায় জবাব দিলেন, অবশ্যই খুব সুন্দর, কিন্তু এই বাড়িতে থাকলে ওর প্রতিটা মুহূর্ত জড়িয়ে থাকবে সেই সম্পর্কের স্মৃতি দিয়ে। সেটা আসলে এখন শুধু এক ধরনের বন্দিত্ব মনে হবে। এই এক কথায় যেন হঠাৎ ঠান্ডা আগুনে ঘি পড়ল। আমার চৌধুরী মুহূর্তেই রেগে উঠলেন। তার কণ্ঠ হঠাৎ চিৎকার হয়ে ছড়িয়ে পড়ল ঘরের প্রতিটি কোণায়। বন্দি জীবনের কি দেখলে তুমি নিবিড়? এই বাড়িতে, এই পরিবারের মধ্যে যেখানে সে বড় হয়েছে, যেখানে ওর জন্য এত কিছু করা হয়েছে, ওইটা কি তোমার চোখে বন্দিত্ব? কিন্তু এবার আশ্চর্যজনকভাবে চুপ করে থাকলেন নিবিড় চৌধুরী। বাবার রাগে চিৎকারের সাথে সামান তুলে সুর মিলিয়ে সে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, এখানেই তো সমস্যা বাবা। এখানে থাকলে প্রতিটা চোখে, প্রতিটা কথায় ওকে সেই সম্পর্কের জালে আটকে রাখা হবে। তুমি হয়তো সেটা দেখতে পাও না, কিন্তু আমি দেখি মৌতা কিভাবে নিজের মধ্যে একটু একটু করে গুটিয়ে নিচ্ছে নিজেকে। বাবা হয়ে আমি আর চাই না আমার মেয়ে সেই বন্ধুত্বকে বয়ে বেড়াক, যেটা শুধু সম্পর্কের নাম ধরে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়ে আছে তার জীবনে। ঘর নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে পড়েছে। বাবা আর ছেলের কঠিন বিষম্য দ্বিধা। নিজ থেকে ভেসে আসা উৎপক কণ্ঠগুলো মৌতার থমকায়। সবার এত চেঁচামেচি শুনে তার ব্রু আপনা আপনি কুঁচকে গেল। দাদাজান আর বাবার কণ্ঠস্বর, কিন্তু এমন তো কোনোদিন হওয়ার কথা ছিল না। হাতে ধরা মোবাইলটা ধীরে রেখে দ্রুত পায়ে সিঁড়ির মুখে এসে থমকে দাঁড়ায় সে। নিজের দৃশ্যটা অবলম্বী করতেই হৃৎপিণ্ড যেন এক মুহূর্তেই থমকে গেল, আবার ধকপক করতে শুরু করলো। নিচের স্পষ্ট দেখতে পাচ্ছে বাবা এবং দাদাজান তর্কের লিপিবদ্ধ, যেটা মূল কেন্দ্র মৌতাকে নিয়ে। মৌতা বিশ্বাস হলো না, এটা কি আদৌ সম্ভব? তার জীবনে এতগুলো বছর পেরিয়ে গেল, কখনো তো এমন দেখেনি। বাবা কখনো দাদাজানের সামনে উচ্চস্বরে কথাই বলেনি, অথচ আজ নিজেকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে মৌতার। কিন্তু চোখে দেখা তো মিথ্যা নয়। সে দূরে দাঁড়ালেও স্পষ্ট বুঝতে পারল বাবার কণ্ঠ রাগ নয়, একটা অস্থির কষ্ট মিশিয়ে আছে, যেটা এক ধরনের যন্ত্রণায় গর্জন, যেন নিজের আদরের মেয়েটার ভবিষ্যৎ বাঁচাতে যুদ্ধই নেমেছেন তিনি। তবুও না, মৌতা এই দ্বিধা চায় না। সে চায় না তার জন্য কোনো বাড়াবাড়ি হোক, তার সুন্দর জীবন গড়ার জন্য এই তর্কের আগুনে প্রিয় মানুষগুলো চলে যাক। সে কিছুই চায় না। চোখের কোণে হালকা কুয়াশা জমে উঠে তার। অবচন মনে মনে প্রতিজ্ঞা করে ফেলে, আজ ওই মাকে গিয়ে বলে দিবে, আমার আর ভালো থাকা চাই না মা। যদি সেই ভালো থাকার মানে হয় প্রিয় মানুষের বাঙ্গন। সে এগিয়ে যেতে চাইলেও পা চলে না। পা দুটো যেন অসাড় হয়ে রইল। বুকের ভিতর কাঁপনে হলেও সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সিঁড়ির কোণাটায়। নিচে আর নামলো না, শুধু ওইখান থেকেই তাকিয়ে রইল। এক বুক বুবা ব্যথা নিয়ে এরপর আবারও নিজের রুমে প্রস্থান করলো। আমান চৌধুরী কণ্ঠ ভারী হয়ে উঠল। নিজের ছেলের এমন স্বীকৃতি প্রতিবাদে অভিমান নেত্রীর তীব্র রেখা ভেসে উঠল তার চোখে মুখে। দীর্ঘক্ষণ চুপ থেকে অবশেষে তিনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সম্পর্কটা যেহেতু অভিশাপ, তাহলে তো ডিভোর্স লেটার আনো, ডিভোর্স করাই দেই। নিবিড় চৌধুরী শ্বাস টেনে গম্ভীর কণ্ঠে বলল, এত সোজা? কিসে এত সোজা নয়, তুমি কথা বলে ফেলবে বাবা, কিন্তু বিষয়টা কি এতই
সোজা? আমান চৌধুরীর দৃষ্টি কঠিন হয়ে ওঠে। তুমি বলতে চাচ্ছ কি? নিবিড় চৌধুরী এবার কিছুক্ষণ এগিয়ে আসে, ক্লান্ত কণ্ঠে বলে, আমি জানি আমার এই কথায় তোমার কষ্ট হচ্ছে, তবু আমি থামতে পারছি না। কারণ আজ আমি তোমাকে মান্য করতে গিয়ে আমার মেয়ের জীবনের আসল মানেটাই ভুলে গিয়েছিলাম। তুমি যাকে ফিরিয়ে আনতে চাও সেই দায় আমাদের, কিন্তু সে দায়ে মৌতা নয়। আমরা বড়রা পরিবারের ভাঙা জায়গায় জোড়া লাগাতে গিয়ে ছোট্ট একটা সদস্যর জীবনটাকে গুজিয়ে দিলাম অন্ধকারে। আমরা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু বলতেই হবে। এই বোঝা মৌতার কাঁধে থাকা উচিত ছিল না। এরপর একটু থেমে সে ধীর কণ্ঠে বলে উঠল, ডিভোর্স সেটা তো আমি করিয়েই দেব, কিন্তু তার মধ্যে যে সময়টা আছে সেটা আমি নষ্ট করতে চাই না। আমার মেয়েটার জীবন গুছিয়ে নেই, দয়া করে সেই সময়টুকু আমাকে দাও বাবা। এক মুহূর্তের জন্য ঘর নিস্তব্ধতা নেমে এসলো। সবার দৃষ্টি ঘুরে ফিরে পড়ে আমান চৌধুরীর মুখে। কোনো উত্তর না দেন তিনি, শুধু চেয়ারটাই বসে থাকেন নিঃশব্দে গম্ভীর হয়ে। অবশেষে বহু তর্ক বিতর্ক আর অভিমান অবহেক্ষে সিদ্ধান্ত নেওয়া হলো মৌতাকে ঢাকা পাঠানো হবে। এই প্রথম এত বছরের সংগ্রামে বাবা আর ছেলের মধ্যে কোনো বিষয়ে এমন প্রকাশ্য সংগঠন দেখা গেল। সবার কাছেই এই মুহূর্ত হয়ে রইল একটা জর্জরিত অধ্যায়, কারণ শেষটা সুন্দর সিদ্ধান্তই হয়েছে। সিমি এক কোণে খাটে ছড়িয়ে থাকা কাপড়গুলো গুছিয়ে যাচ্ছে, মুখে কোনো কথা নেই, চোখে মুখে পরিষ্কার বিরক্তির ছাপ, আচরণের স্পষ্ট। আজ ম্যাডাম মহারানী মুটেও ভালো না। সাদি বিছানায় আছুয়া হয়ে ল্যাপটপ নিয়ে বসে আছে, চোখে তার স্ক্রিনে, কিন্তু মন পড়ে আছে সিমির ওই ওপারে। আর চোখে বারবার তাকাচ্ছে। এই একটুখানি বাচ্চা মেয়েকে বিয়ে করে যে এক মহাজারায় পড়েছে সে। কিছু হলেই রেগে আগুন, আর কথায় মুড সুইংজের জীবন্ত প্রাণ যেন। বলাই বাহুল্য, আজকের পরিস্থিতির পিছনে কারণটা স্বাধীন নিজেও ঠিক জানা নেই। সিমি বিছানার চাদরটা চুপচাপ তুলতে গিয়ে স্বাদী পড়ে যেতে যেতে নিজেকে বাঁচালো। এরপর কাজ ঝুঁকিয়ে মৃদু বিরক্তি গলায় বলল, আরে আমাকে ওঠার সময়টা তো দাও। কথা শেষ হবার আগে সিমি আর কথা না বাড়িয়ে সরাসরি চাদর প্রান্ত ধরে টানতে দেয়। স্বাদী সামলাতে না পেরে এবারে সত্যি নিচে মেঝেতে পড়ে যায়। উফ উমা, কমরটা তো ভেঙে গেল রে। স্বাদী পড়ে যাওয়ার পর মুখ কুচকে ব্যথা চেপে ধরার কষ্টেও সিমের মুখ বিন্দুমাত্র সহায় অনুভূতি ছাপ নেই। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে কাপড় ভাঁজ করায় মন দিল। ঘরের বাতাসে একটা চাপা ঠান্ডা খিচিখিচি যুদ্ধ নেমে যেন ছড়িয়ে পড়ল। স্বাদী ল্যাপটপের পাশে রেখে কমরটা চেপে ধরে ভেতা অনুভব মুখ নিয়ে দাঁড়াতে দাঁড়াতে হালকা হাঁপ ছাড়ে। বাব্বা সিমি, দেখতে তো একটুখানি পিচ্ছি, কিন্তু তোমার ভিতরে এত শক্তি আসে কোথা থেকে? সিমি আগুনের দৃষ্টিতে ঝট করে ঘুরে তাকায়। পিচ্ছি কাকে বললে তুমি? পিচ্ছি হলে বিয়ে করেছো কেন? সাদি চোখ টিপে বলল, আরে আমি নিজেও তো পিচ্ছি, ভাবলাম সমানই হই। এত বড় একটা বলদ হয়ে এখনো নিজেকে পিচ্ছি বলছ? এইটুকু লজ্জা নেই? নিজেকে আয়নায় দেখো আগে। সাদি হেসে পরিস্থিতি সামলে দিতে চাইলেও সিমি তাতে আরও রেগে যায়। সে বুকের মধ্যে জমে থাকা কষ্ট একে একে উড়ে দিতে লাগলো। আসলে কি হয়েছে বলো তো? আজকে এমন পরের মতো আচরণ করছো কেন? হ্যাঁ, আমি তো পরে এই বাড়িতে এমনি পড়ে আছি, কেউ আমাকে গুরুত্ব দেয় না, আর কেউ আমাকে কিছু জানায়ও না। আমি আছি যেন থাকার জন্যও আছি। সাদি এবার সত্যিই থমকে যায়। এতক্ষণে বুঝতে পারে ক্ষোভটা আসলে ভিতর অনেক দিনের জমে থাকা। সে একটু দম নিয়ে ফিসফিস করে বলে, তুমি এমন খেপে গিয়েছো কেন ম্যাডাম? কি হয়েছে বলো তো আগে ভালো করে। সিমি তাকায় না, ধীর কণ্ঠে বলে, তুমি কিছুই বুঝতে পারছো না? সাদি ধরা কণ্ঠে বলে, না সিমি, সত্যিই বুঝতে পারিনি। সিমি ভাঙা সুরে শুধরায়, মৌতার কথা তুমিও বললে না? বাইরে থেকে রাউসানা রাফার মুখে শোনা হলো, আমি কি সত্যি এতটা পর? না, তুমি পর নয়, কিন্তু এটা মৌতার বিষয়। যতবার এই নিয়ে কথা উঠবে ততবারই মেয়েটা কষ্ট পাবে। তাই এই ব্যাপারটা নিয়ে আমরা চুপচাপ ছিলাম, আর তাছাড়া বাবাও বারণ করেছিলেন, তাই কাউকে বলিনি। বিশ্বাস করো, ইচ্ছা ছিল না লুকানোর। সাদি এবার গম্ভীর একটা নিঃশ্বাস ফেলে, আচ্ছা সিমি, আর হবে না, আমি ভুল করেছি, আমার এমনটা করব না, কথা দিচ্ছি। সিমি কিছু না বলেই কাপড় ভাঁজ করতে থাকে, তবে তার চোখের ভিতরে যে ঝর্ণা অনুভূতি, অভিমান একটু একটু করে গলছে। সাদি তা বুঝে ফেলে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।